নমস্কার। আজকের ভিডিওতে স্বাগত জানাই। অনেকেই সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি, তাদের উদ্দেশ্যে একটি বার্তা আছে। তার আগে আজকের ভিডিওর মূল বিষয়টি জানিয়ে দেই। আরজি কর এবং লাইভ স্ট্রিমিং। আজকের ভিডিওর বিষয় আরজি কর এবং লাইভ স্ট্রিমিং। দারুণ বিষয় না? এবার বার্তাটি দিই, যারা সাবস্ক্রাইব করছেন, অনেক সাবস্ক্রাইবার বেড়েছে বিগত কয়েকদিনে, তাদের উদ্দেশ্যে বলি, যদি এই ভিডিওটি তারা দেখেন, এই চ্যানেলে গতানুগতিক কোনো চিন্তাভাবনা, বস্তা পচা রাজনৈতিক দলের দালালি, ফার্মা কোম্পানির দালালি, মেইন স্ট্রিম মিডিয়া যা বলে সেটাকেই ফেনিয়ে নিজস্ব ইনপুট দিয়ে প্রচার করা হয় না। এটা স্রোতের বিরুদ্ধে চ্যানেল, যে সত্যগুলোকে মেইন স্ট্রিম মিডিয়া, দালাল মিডিয়া, প্রশাসন, সরকার এবং আন্তর্জাতিক শক্তি, WHO হতে পারে, ইউএনও হতে পারে, ইউনেস্কো হতে পারে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক হতে পারে, গোপন রাখে, যে সত্যগুলোকে চেপে রাখে, আমাদের সামনে আনে না, যাতে করে ব্যবসা বিঘ্নিত হয়, মুনাফা বিঘ্নিত হয়, কন্ট্রোল কায়েম করা যাবে না, মানুষ জেগে যাবে, তাহলে এই মহাবিপদ। তাই মানুষকে ঘুম পাড়িয়ে রাখার জন্য এবং অন্যান্য ইস্যুকে ফান্ডিং করে পয়সা দিয়ে মেকি বিপ্লব, মেকি প্রতিবাদ বানানোর জন্য ওরা তৎপর থাকে। সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরি। তাই এরকম কোনো আশা নিয়ে যদি আসেন, বিনোদন বা দালালি, কোনো দলের দালালি, সে যে কোনো দলই হোক, লাল, সবুজ, গেরুয়া, তাহলে ভুল করবেন। আমি বারবার করে বলি যে সমস্ত রাজনৈতিক দল মিলেই জনগণকে শোষণ করে, দাবিয়ে রাখে, এবং জনগণের কোনো অংশ, কিছু অংশ বিষ্ঠাই বলুন বা ওই উচ্ছিষ্টই বলুন, তারা একটুখানি বেশি পেয়ে একটু ভালো থাকে আর কি। যারা মেইন স্ট্রিম মিডিয়ার দালাল হতে পারে, মেইন স্ট্রিমের দালাল হতে পারে, প্রভুদের খুশি রাখতে পারে। যাই হোক, আলোচনায় আসছি, মূল বিষয়ে আসছি। তো মূল বিষয়ে যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি। সাম্প্রতিক খবর, সতর্ক থাকবেন। অ্যাপল এবং গুগল মিলে একটি অ্যাপ বের করতে চলেছে। তার উদ্দেশ্য কী হবে? এই অ্যাপটির মাধ্যমে আপনি যদি অ্যাপটিকে ডাউনলোড করেন, সতর্ক থাকবেন, ডাউনলোড করবেন না। কেন করবেন না বুঝতেই পারবেন, বলছি। তাহলে আপনার কন্ট্যাক্টসে কাদের করোনা হয়েছে, মানে পজিটিভ বেরিয়েছে, সেই টেস্ট রেজাল্ট আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনি তার সঙ্গে মেলামেশা করবেন না, বা করার আগে ভাববেন, বাপ রে, আমার কন্ট্যাক্টসে আছে, দেখাশোনা হচ্ছে। সার্ভেলেন্সটা বুঝতে পারছেন তো? সার্ভেলেন্স কোন পর্যায়ে চলে গেছে। তো এইরকম বার্তা আপনাকে দেওয়া হবে, নোটিফিকেশন আসবে। গুগল এবং অ্যাপল মিলে এই অ্যাপসটি ডিজাইন করতে আসবে আপনাদের সামনে কিছুদিনের মধ্যেই। তাহলে যারা বলছেন যে করোনা চলে গেছে, আর ব্যাপার নেই, আমি বারবার বলেছি, না, যায়নি, আবার আসবে। আবার নেক্সট জেনারেশন ওরা তৈরি করছে, কারণ যা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ও এক মাঘে শীত যাবার নয়। তাই তো, সতর্ক থাকুন। শুধু তাই নয়, এই অ্যাপসটা তো সবাই ডাউনলোড করবে না, অনেকের কাছে সচেতন ব্যাপারটা যাবে না, জানতেই পারবে না গুগল স্টোর থেকে বা অ্যাপলের স্টোর থেকে অ্যাপস কজন ডাউনলোড করবে। তাই চিন্তাভাবনা করা হচ্ছে আগামীতে অপারেটিং সিস্টেমের মধ্যে এটা ইনট্যাক্ট করে দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়া হবে, যাতে করে নজরদারি চালানো সম্ভব হয়। এবং যেখানে যে টেস্ট করাবে, সেই টেস্ট সেন্টারের থেকে একটা কোড জেনারেট হবে। সে ব্যাপারেও বুঝতেই পারছেন, ফার্মা কোম্পানি টেস্ট সেন্টারগুলোকে টোটাল কন্ট্রোলের মধ্যেই নিয়ে আসবে। সবাই এসে গেছে, দু একটা ছোটোখাটো বাকি আছে। অর্থাৎ
কোনো মানুষ যদি একটুখানি সর্দি কাশি বা কোনো কারণে প্যানিকগ্রস্ত হয়ে সে টেস্ট করতে যায় কোনো সেন্টারে, সেইখানে সে পজিটিভ হলে এবার তার ফোনে, তার হোয়াটসঅ্যাপে, তার কন্ট্যাক্টসে যা 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 যে আছে সবার কাছে ওটা পৌঁছে যাবে। আর বুঝতে পারছো তো কীরকম মানুষকে আরও একা বিচ্ছিন্ন করে দেওয়া, একটা ভয়ের মধ্যে রাখা, প্যানিকগ্রস্ত করে রাখা, তার একটা হাইটেক প্রয়াস হতে চলেছে। সতর্ক থাকুন। ডিজিটাল সার্ভেলেন্সের মাত্রা কোথায় যাবে এবং সোশ্যাল স্কোরিং কোথায় কোথায় কোন ক্ষেত্রে প্রয়োগ হবে, আধার কার্ড তো আপনারা তার ফাঁদে পাই দিয়ে ফেলেছেন সবাই, সব কিছুর সঙ্গে আধার যুক্ত হয়ে গেছে। তো সেটা আগামীতে দেখতে পাবেন। মনে রাখবেন, এই প্রযুক্তি যতই উন্নতি হোক না কেন, আমরা নিশ্চয়ই প্রযুক্তিকে অনেকেই ভালো কাজেও লাগাচ্ছি, কিন্তু ইতিহাস সাক্ষী প্রযুক্তি যত উন্নত হয়েছে, এই উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে শোষণ এবং শাসনের কাজে। হ্যাঁ, এটাই ইতিহাস তাই বলে। সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ প্রযুক্তির দ্বারা কতটুকু ইমপ্রুভমেন্ট পেয়েছে, কতটা উন্নতি করেছে। টোটাল কন্ট্রোলের কাজে এখন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি। যাই হোক, আরও একটি খবর, অ্যালার্ট থাকুন। ওড়িশাতে 3টি জেলায় বার্ড ফ্লু আহামরি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। মানুষকে আর ভয়ে, মানে সেখানে মুরগির ফার্ম, পোলট্রির ব্যবসা 3 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কেন? ওই যে আগে বলেছি, আস্তে আস্তে এইভাবে প্যাকেজ মিট, কর্পোরেটে স্যানিটাইজ মিট এবং ল্যাব মিট প্রমোট করা হবে, প্রস্তুতি তুঙ্গে। তো কী করবে সেখানকার মুরগি চাষিরা? 350 কেজি মাংস বিরিয়ানি বা ইত্যাদি করিয়ে মানুষকে খাওয়াচ্ছে ভুবনেশ্বরে বিভিন্ন জায়গায়, ভয় দূর করবার জন্য। কি করবে? তাদের তো এখন আরও একবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এটা সমস্ত রাজ্যেই হবে এক এক করে, সর্বত্র তো একসঙ্গে হবে না। এখানে যেমন আমাদের এখন আন্দোলন টান্দোলন কোন্দোলন হচ্ছে, প্রীতিবাদ চলছে, আবার মার্জনা করবেন, এটা প্রীতিবাদী আমি বলছি প্রথম থেকে, যেটা আমার তার পেছনে যথেষ্ট যুক্তিও আছে। তো এই রকমভাবে এক একটা রাজ্যে নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম করার, কোথাও বেসরকারিকরণ, কোথাও ল্যাব মিট প্রমোশন, কোথাও কর্পোরেট বা ফ্রোজেন মিট প্রমোশন, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ধাপে ধাপে এই কাজগুলো হচ্ছে। প্রক্রিয়াটা বুঝুন। এই প্রক্রিয়াটা আমরা আটকাতে পারবো না, কিন্তু সচেতন হতে পারবো, যাতে করে বিষাক্ত খাবার আমরা গ্রহণ না করি, বিষাক্ত ড্রাগ আমরা গ্রহণ না করি, ভৌ বা অমৃত যেটা বলা হচ্ছে, মানে ভৌ মানে বুঝতেই পারছেন আমি ভ্যাকসিনকে বোঝাচ্ছি, আমাদেরকে সমস্ত রোগ থেকে মুক্ত করবে, হ্যাঁ, পেনাসিয়া আর কি, সর্বরোগহর, এরকম প্রচার করে মুনাফাবাজরা যেটা আমাদের সামনে বারবার করে আনছে, সে ব্যাপারে যাতে করে আমরা সতর্ক থাকতে পারি। আরও একটা খবর দিয়ে দিই, আমেরিকায় আবার পরবর্তী বুস্টার, করোনার পরবর্তী বুস্টার দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি ফ্লু শট, জানেন তো ওখানে ইনফ্লুয়েঞ্জার শটও মানে ভৌ দেওয়া হয়। আমাদের দেশেও ভদ্রলোকেরা নিচ্ছেন, কেউ কেউ, সাধারণ খেটে খাওয়া মানুষ এখনও নিচ্ছে না, ওরা চায় সবাই নিক। তো সেখানে আমেরিকায় জানেন ইন্স্যুরেন্সের মধ্যেই কভার করা থাকে ভ্যাকসিন ফ্রি, মানে ইন্স্যুরেন্সের মধ্যেই ধরে নেওয়া হয় অর্থটা। তো তা সত্ত্বেও, ইন্স্যুরেন্সে কভার করা আছে সত্ত্বেও মাত্র 37% আমেরিকান এই করোনার বুস্টার নেওয়ার আগ্রহ দেখিয়েছে, এবং তারা বাকিরা নিতেই চাইছে না। এবং এই যে ইনফ্লুয়েঞ্জার বা ফ্লুয়ের যে ভৌ নিতে চাইছে না, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমেরিকায় শুরু হয়ে গেছে। কারণ ওই যে ওরা বহু আগে থেকেই আধুনিকতার ভুক্তভোগী, বহু আগেই বলেছি। সেখানে রবার্ট এস মেন্ডেলসনের মতো চিকিৎসক, যার কথা আমি 2য় খণ্ডে বিস্তারিত লিখেছি, বহু আগেই এই ভৌয়ের বিরুদ্ধে সচেতন করেছিলেন মানুষকে আগে। হ্যাঁ, তো তাহলে ভয়টা কোথায় আমাদের? ওখানে মানুষ যত প্রত্যাখ্যান করবে প্রথম বিশ্বে, তত আমাদের মতো দেশে, যেখানে আমরা এখনও এই মধুটা সবেমাত্র চাখা শুরু করেছি, আধুনিকতার স্বাদ, সেই সব দেশে ওদের ব্যবসাটাকে ওরা বাড়াতেই চাইবে। কারণ ওখানে কমে গেলে এখানে বাড়াতে হবে, এখানে ক্ষেত্রটা প্রস্তুত। রাজনৈতিক দলও দালাল, রাষ্ট্রনেতারাও দালাল, সবাই নিজের পকেট ভরতে গিয়ে দেশকে, জাতিকে, সমাজকে জলাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত।
এবং দিয়েও দিয়েছেন। তাই সতর্ক থাকুন। ওইসব দেশে যত ব্যবসাটা কমবে, ফার্মা কোম্পানির ব্যবসা কমবে, তত আমাদের দেশের দালাল, ফার্মা কোম্পানির দালাল ডাক্তারদেরকে মহাপুরুষ বানিয়ে মিডিয়াও তো ওদের দ্বারাই ফান্ডেড, তাই তো? একভাবে গাঁট ছড়া মিডিয়া, ইন্স্যুরেন্স এবং ফার্মা কোম্পানি গাঁট ছড়া বেঁধে কিন্তু আমাদের মগজ ধোলাই করে আমাদের কিন্তু আবার সেই ওষুধ গেলাবে, ভ্যাকসিন গেলাবে, ফোটাবে, গুঁজে দেবে। সতর্ক থাকুন। এবারে আসছি মূল বিষয়ে আজকে আলোচনার, আরজিকর এবং লাইভ স্ট্রিমিং। হ্যাঁ হ্যাঁ, আজকেও 5টার সময় সভা হওয়ার কথা আছে। মাননীয়া ডেকেছেন তার বাড়িতে, কালীঘাটের বাড়িতে। ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বাস পৌঁছে যাওয়ার কথা, নাকি বাস পৌঁছেও গেছে। সেখান থেকে যদি জুনিয়র ডাক্তাররা আসেন সেই বাসে করে, কি সুন্দর ব্যবস্থা বলুন দেখি। হ্যাঁ, প্রতিনিধিরা আসবেন, কালীঘাটে গিয়ে কথা বলবেন। তার জন্য মুখ্যমন্ত্রী অপেক্ষা করে আছেন, ভাবতে পারেন? হ্যাঁ, তাই না? অন্য কোনো ক্ষেত্র হলে অপেক্ষা করতেন। ফার্মা লবির দাপট, গোটা পৃথিবীতে ফার্মা লবির যা ইনকাম, যত $1 ট্রিলিয়ন ইনকাম, অনেক রাষ্ট্রকে ওরা পকেটের মধ্যে গুঁজে রাখতে পারে। এখানে তো শুধু আপনারা ধর্নাস্থলে বিরিয়ানি খাওয়াই দেখছেন, ওটা কিছুই নয়। নজর দেবেন না। কি মুশকিল, মাছ ভাত তো খাওয়াতোই, ডিম ভাত এরা খাওয়ায় না? ডিম ভাতের গল্প তো জানেন। তো বিরিয়ানি খাচ্ছে, রাত জাগছে, ছেলে পেলে, চাকরি নেই বাকরি নেই, কী করবে বলুন দেখি? হ্যাঁ, খাবে দাবে, গল্প করবে, গান গাইবে, দুটান দেবে, বিরিয়ানি খাবে, প্রতিবাদ করবে। সমস্যা কোথায়? আপনাদের এত নজর খারাপ কেন মশাই? একটু স্বচ্ছভাবে দেখুন না কেন? ফার্মা কোম্পানির টাকা আছে, তারা বিনিয়োগ করছে। বেসরকারিকরণ হলে আপনার পকেটেও 2 পয়সা আসতে পারে। কে বলে? কেনা বলা যায়, পেতে আসতেও তো পারে, অনেকেরই তো আসছে। কত লোক, কত ছেলে পেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে করে খাচ্ছে। তো যাই হোক, এবার দেখুন, নিশ্চিত করে কিন্তু বলা যাচ্ছে না যে জুনিয়র ডাক্তাররা আসবেন, প্রতিনিধিরা আসবেন কি না, তবে মাননীয় অপেক্ষায় থাকবেন। আগের বৈঠক নাকি ব্যর্থ হয়েছে, তেমন কোনো ফলটল পাওয়া যায়নি। এদিকে নির্যাতিতার বাবা মা তারাও নাকি অপেক্ষায় আছেন। মিডিয়াতে তেমনই খবর, কি তারা আশা করে আছেন এই বৈঠক থেকে, মানে 5টার সময় যে বৈঠক হওয়ার কথা, সেইখান থেকে আজকে মানে 5টা সোমবার, তো নাকি একটা বিচারের একটা সুরাহা হবে, নির্যাতিতা বিচার পাবে, তেমন আশা করছেন। কিন্তু আমার প্রশ্ন যে এই সভাতে কি করে বিচার পাবেন? মিডিয়া বলছে আর আপনারা গিলে নিচ্ছেন, বিশ্বাস করছেন। আর নির্যাতিতার বাবা মা এসব বলছে, ওরা তো সুপ্রিম কোর্ট বিচার করবে। মাননীয়া কি বিচার করবেন নাকি? কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তাররা এই উদ্দেশ্যে যাচ্ছেন যে নির্যাতিতার বিচার যেন হয় ঠিকঠাক করে। ইতিমধ্যেই 55টি সংগঠন, আগে 55টি সংগঠন, আদিবাসী মহিলা থেকে শুরু করে নারীবাদী সংগঠন, সিপিএমও আছে, এরকম মানে মানবাধিকার সংগঠন, তারা সুপ্রিম কোর্টের বিচারপতিকে খোলা চিঠি দিয়েছেন যাতে করে তাড়াতাড়ি বিচার করা যায়। এটা কি গাছের হাতের মোয়া? ধনঞ্জয়ের বেলায় কত বছর লেগেছিল? 14 বছর লেগেছিল। তারপরেও তাকে, নিরপরাধ লোকটাকে ফাঁসিতে ঝোলানো হলো। পরে তো তথ্য আমাদের কাছে আছে। তো তখন তো কেউ মানবাধিকার সংগঠনরা তারা কি করছিল? তখন কেসটা কি ওপেন করা হবে? হবে না। তো করোনা ভৌয়ের পার্শ্ব প্রতিক্রিয়ায় যে এত মানুষ মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, মেইন স্ট্রিম মিডিয়াতেও খবর এসেছে। তো সেই ব্যাপারে আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট কি কোনো সুমোটো কেস ফেস করেছেন? নিয়ে ব্যাপারটা কি খেয়াল করেছেন? করেননি। এবং এই যে সব সংগঠন যারা এই নির্যাতিতার জন্য এতটাই ব্যাকুল এবং প্রতিবাদে সোচ্চার, তো তাঁরা কি সেই সময়ে কোনো চিঠিপত্র লিখেছেন আদালতের কাছে? বা মিডিয়াও কি কখনো ভূমিকা নিয়েছে যে এই রকমভাবে একটা ট্রায়াল ভৌ গুঁজে দেওয়া হলো, এত মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, এত লোক মারা যাচ্ছে,
শুধু আমাদের দেশে কোভিশিল্ডের ক্ষেত্রেও তুলে নেওয়া হয়েছে বাজার থেকে শেষ পর্যন্ত সেটাকে, এই খবরও আছে আমাদের কাছে। তাহলে সেটা নিয়ে কোনো প্রীতিবাদ হলো, কোনো চিঠিপত্র লেখা হলো? এই চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা, তাদের তো আরও বেশি করে সোচ্চার হওয়ার কথা ছিল, সিনিয়ররা তো আরও বেশি করে করার কথা ছিল। তারা সেই সময় ফার্মা কোম্পানির দালালি করে প্যানিকবাজি করেছেন, প্যানিক বিস্তার করেছেন সেসব বড় বড় হনু ডাক্তার, আর আমাদের মগজ ধোলাই করে বুঝিয়েছেন করোনা কত ভয়ঙ্কর। আর আমরা যারা একটা ডোজও নিইনি দিব্যি বহাল তবিয়তে বেঁচে আছি, এই অধম বহাল তবিয়তে সুস্থ সবল শরীর নিয়ে বেঁচে আছে ফার্মা কোম্পানিকে লাথি মেরে, এবং আজীবন লাথি মেরে যাবে। বহুবার বলেছি, আরও একবার বললাম। তাহলে এদিকে দেখুন, তাহলে ওই দিকটা তো গেছে। এবার এরা লাইভ স্ট্রিমিং চাইছিল, জানি না, আমার তো স্বাভাবিকভাবেই আমাদের মাননীয়া তো রাজি হবেন না, স্বাভাবিক। ওর এরকম খেলা আছে আর কি, মানে এই লাইভ স্ট্রিমিংটা করলে কী বলতে জনগণকে বোঝানো যাবে যে এটা একটা খেলা, জানেন তো কি না, কত স্বচ্ছ আমরা। একদিকে অবিশ্বাস, কারণ ওই যে মুখ্যমন্ত্রী কী করেন না করেন, কী বলেন, তার একটা প্রমাণ থাকবে আর কি লাইভ স্ট্রিমিংয়ে। যদিও নির্যাতিতা, মানে যাকে হত্যা করা হলো ধর্ষণ করে, এরকম খবর আমরা যেটা জানি, তার বেলায় সিসিটিভিটা থাকে না আর কি। তো এক্ষেত্রে আবার চিকিৎসকরা বলেছেন যে কি সত্যি তো স্বচ্ছতার একটা ব্যাপার আছে, মানুষ তো সন্দেহ করতেই পারে, তো তারাও মাননীয়াকে সন্দেহ করছেন। তো সেই জায়গা থেকে তারা একটা লাইভ স্ট্রিমিং, কি কথা হচ্ছে না কথা হচ্ছে, জনগণও দেখবে, সবাই মিলে দেখবে, ডেটাও ভালো বিক্রি হবে, আম্বানির ডেটা বিক্রি হবে, বা যারা ডেটা বিক্রি করেন বেসরকারি সংস্থা অবশ্যই সবাই সিংহভাগই সবাই, তাদের মুনাফাটাও বাড়বে, ভালোই তাদের পকেটেও ডেটা যত, কারণ লাইভ স্ট্রিমিং হলে মানে অনলাইন প্রমোশনও হয়ে যাবে। আমরা তো জানি একটা নতুন বিশ্ব ব্যবস্থার একটা বড় টার্গেট হচ্ছে অনলাইন প্রমোশন করা, সব কিছুকেই অনলাইনে নিয়ে যাওয়া হচ্ছে, এমনকি পেনশনটাকেও অনলাইনে নিয়ে যাওয়া হচ্ছে, পেনশন, প্রভিডেন্ট ফান্ড সব কিছুই। তো যাই হোক, তো সেটা তারা দাবি করছেন। তো এবার আমার একটা প্রশ্ন হলো আর কি, লাইভ স্ট্রিমিংয়ের কথাটা শুনেই, খবরটা পেয়ে আমার প্রশ্ন হলো যে এই যে স্বচ্ছতা বোঝানোর জন্য যে ঠিকঠাক করে স্বচ্ছ কথাবার্তা, কোন পক্ষ কী বলছে জনগণের সামনে পৌঁছে দেওয়া, কারণ জনগণ প্রতিবাদ করছে। তো আদৌ যে জনগণ ব্যাপারটাকে ওরা চাপিয়ে দেয়, জনগণের প্রতিদিনের খাওয়া দাওয়া লড়াই নিয়েই তাদের ব্যাপার, তাদের এসব ব্যাপারে মাথা ব্যথা থাকে না। হ্যাঁ, যাদের রাজনৈতিক দলের সঙ্গে যাদের গাঁটছড়া বাঁধা আছে, পালাবদল হলে কে কতটা লাভবান হবে, এইসব ব্যাপার আছে, তাদের কথা আলাদা। সাধারণ মানুষ, আমি একদম গ্রাউন্ড লেভেল থেকেই মেলামেশা করি, আমি আপনারা জানেন, গ্রামেগঞ্জে করি, অনেকের সঙ্গে যোগাযোগ আছে, মানুষের কোনো হেলদোল নেই। মিডিয়াকে দিয়ে, ফার্মা কোম্পানিকে দিয়ে ফান্ডিং করে বেসরকারিকরণের জন্য এগুলো করা হচ্ছে, এটা আগের ভিডিওগুলো যদি দেখেন বুঝতে পারবেন। তো যাই হোক, আমার মনে পড়ে গেল যে করোনা পিরিয়ডে যখন এই প্যানিকবাজি হচ্ছিল, কি অবস্থা, মৃতদেহ পর্যন্ত অনেকে নিচ্ছিলেন না বা দেওয়াই হচ্ছিল না, মুড়ে আপাদমস্তক মুড়ে ধাপার মাঠে ছুঁড়ে ফেলা হচ্ছিল। আর পিপিই কিট পরে রেড ভলান্টিয়াররা, মানে লাল দালালেরা প্যানিকবাজি করার জন্য মৃতদেহ নাকি আবার ভাইরাস ছড়াচ্ছে। এই বিজ্ঞান, সত্যি বিজ্ঞানটাকে ওরা কোথায় নিয়ে গেছে, যে মানুষের মগজেরও বলিহারি। তাদের তো আবার ওই সিলেবাসটাই পড়ানো হয়েছে, মগজ দোলাইয়ের সিলেবাস। তো তখন আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আমার ফেসবুকে, সেই পোস্টটি এখনও আমার কাছে আছে। 2020 সালের এই মাঝামাঝি সময় নাগাদ, জুন জুলাই এরকম সময় নাগাদ আমি পোস্টটা দিয়েছিলাম যে আমি নিজে চ্যালেঞ্জ জানাচ্ছি যে করোনা ওয়ার্ডে একজন ডাক্তার আমাকে কোনো একটা কমেন্টে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিল, আমি যখন লেখালেখি করছিলাম এই লকডাউনের বিরুদ্ধে এবং এই প্যানিকবাজির বিরুদ্ধে, কমেন্ট করে জানিয়েছিলেন যে আপনার সাহস থাকলে করোনা ওয়ার্ডে গিয়ে এরকম বলুন, দেখি আপনার কত সাহস। আমি তার উত্তরে একটা বিস্তারিত পোস্ট লিখেছিলাম যে আমি করোনা ওয়ার্ডে যে কোনো জায়গায়, যে কোনো হসপিটালে করোনা ওয়ার্ডে থাকতে রাজি আছি, যত ঘন্টা বলবেন। আমি মাস্ক ব্যবহার করব না, স্যানিটাইজারের তো গল্প নেই, পিপিই কিটও পরবো না, এবং তাতে আমি রীতিমতো লিখে দেব আগাম
আমি ডিক্লারেশন দিয়ে দেব যে আমার কিছু হলে করোনা হলে আমি নিজেই দায়ী থাকব, কারণ আমি সজ্ঞানে এই চ্যালেঞ্জ গ্রহণ করছি বা আমি চ্যালেঞ্জ দিচ্ছি পাল্টা। তবে একটাই শর্ত, এখন আমাকে ওই ওয়ার্ড থেকে লাইভ করতে দিতে হবে, লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে, ফেসবুক লাইভ। কেন? যাতে করে সাধারণ মানুষকে আমি বোঝাতে পারি যে করোনা ওয়ার্ডে থাকলে করোনা হয় না, হয় না। ওটা RT-PCR টেস্টের ঘোটালা। ট্রিটমেন্ট প্রোটোকলেই মানুষ মারা গেছে, কেউ ঘরে মারা যায়নি করোনাতে, ঘরে কেউ মারা যায়নি। দায়িত্ব নিয়ে বলছি, সেই সময় বহু করোনা রোগীর সঙ্গে আমাদের সহযোদ্ধারা মিশেছি, কথা বলেছি, পজিটিভ, যাদের কোনো সিমটমই ছিল না, সুস্থ ছিলেন, কোনো প্রবলেমই নেই। কিন্তু যেই ভর্তি হতেন না, যদি ভর্তি হতেন তারা ওই ওষুধপত্র দিয়ে এমন একটা করে দিত, তারপরে তো যারা বেঁচে ফিরে আসতো তারা বলতো বাপ রে কি ভয়ঙ্কর করোনা। আসলে ওষুধের রিয়াকশনে তাদের এই ভয়ঙ্কর ফিলিংটা তারা সেটা বুঝবেন না। ডাক্তাররা তো ভগবান, ওরে বাবা। আর কি, আর কেউ কেউ উপরে চলে গেছেন, তাদের আত্মীয় স্বজনরা জানেন, ভেবেই নিয়েছেন, তারা এখনও বিশ্বাস করেন সিংহভাগ। কেউ কেউ অবশ্য তারা বুঝতে পারছেন এখন কি ভেবেছেন, ও করোনাতেই চলে গেছে। আসলে গেছে ড্রাগ, হাইড্রক্স, সেই সময় যেগুলো ব্যবহার করা হয়েছিল, হাইড্রক্সিল ক্লোরোকুইন থেকে শুরু করে রেমডেসিভির, ভয়ঙ্কর সব ড্রাগ। এ নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি, তথ্য আছে, গবেষণা আছে, সহযোদ্ধারা ভিডিও করেছেন এসব নিয়ে। তার এফেক্টে গেছে, কজন জানে বলুন দেখি। যাই হোক, তা সেই লাইভ স্ট্রিমিংয়ের আমি যখন চ্যালেঞ্জ জানালাম সেই ফেসবুকে, পোস্টটি অনেকেই দেখেছেন, শেয়ারও হয়েছিল, এবং সেইখান থেকে অনেক মানুষ কিন্তু ভয়মুক্ত হয়েছিলেন, তারা এখন আমার পাঠক, সহযোদ্ধা। সেই সময় সেই দালাল ডাক্তারেরা, ফার্মা কোম্পানির দালাল যে সব বলবো সবসময় তা না, দালাল কারা, যারা টপ লেভেলে আছেন, তারা জানেন করোনা আসলে কি, তারা টপ লেভেলের, তারা নেনও নি, ডোজও নেননি। তারা হচ্ছে টপ লেভেল, তারাই কন্ট্রোল করেন, তারা সব জানেন। এমনকি সেই সময় বেসরকারি হাসপাতালে যারা ট্রিটমেন্ট করতে গিয়েছিলেন তারা আমাকে অনেক বলেছেন, অনেক জায়গায় বলেছিলেন যে স্যার আমরা তো দেখছি সব রোগীদেরকে রোম করে রেখেছে, যারা দেখতে আসে তাদেরকে PPE কিট পরাচ্ছে, কি ভয়ঙ্কর অবস্থা, কিন্তু ডাক্তাররা আমি দেখেছি অনেক জায়গাতে দিব্যি তারা ওসব কিছু না পড়ে দিব্যি গল্প করছে নিজেদের মধ্যে। কেন? তারা সব জানেন। টপ লেভেলের কথা বলছে, কিন্তু একদম সাধারণ লেভেলের কথা বলছে না। তো এই যে জায়গাটা কেন হলো, এই কেনটার উত্তর মানুষকে বোঝানোর জন্যই আমি লাইভ স্ট্রিমিং করতে চেয়েছিলাম। তখন এই ডাক্তারেরা যারা আমার মানে ফ্রেন্ড লিস্টে ছিলেন বা পাবলিক পোস্ট আমার, তারা এসে কি বললেন আপনাকে মানে ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হবে, তার মানে কি কথাবার্তা আবার এই বললেন, এই ব্যাপার রাজি আমি অ্যাকসেপ্ট করলাম চ্যালেঞ্জ, এখন আবার বলছি ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হবে করোনা, এটা আবার কীরকম গল্প। শেষ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করেনি, পোস্টটা এখনও আমার আছে। আবার যদি এই জাতীয় আসে আর কি, ভয় টয় দেখাবে তো বটেই, আগামীতে বার্ড ফ্লু আসছে, এমপক্স, বাঁদর বসন্ত, আবার করোনা লাইনে আছে, তখন আমি আবার পোস্টটি দিতে থাকবো, শুধু ওই নামটা বদলে দেব। কেউ আসেনি, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেনি, কারণ ওই ধাপ্পাবাজিটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যেত যদি আমি করোনা ওয়ার্ডে, কোভিড ওয়ার্ডে যদি ঘোরাঘুরি করতে করতে লাইভ করতাম উইদাউট মাস্ক, উইদাউট PPE কিট, পুরো ধান্দাবাজিটা ধরা পড়ে যেত। তাই কেউ রাজি হয়নি, হবে না তো, আমি তো জানি, প্রথম থেকেই জানি। তো তাঁরা সেই সব ফার্মা কোম্পানির মুখপত্র, কি অনেকে বলছেন স্যার সরকারি ডাক্তাররা তারা কি করে ফার্মা কোম্পানির দালাল হয়? সবাই অবশ্যই নয়, আমি বারবার বলি, ব্যতিক্রমী চিকিৎসকদের সম্মান জানাই। এখনও কেউ কেউ আছেন যারা মানুষের সেবার জন্যই ডাক্তার চিকিৎসাটাকে বিশ্বাস করেন, আছেন, তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এখন অনুবীক্ষণ দিয়ে দেখতে হয়। কিন্তু তারাও তাই কেন? তারা যে ওষুধগুলো প্রেসক্রাইব করেন, তারা যে মান্যতাটা নেন, এই সমস্ত কিছুই তো ফার্মা কোম্পানির।
ওষুধগুলো কি সরকার বানায়? তারা যে ওষুধ প্রেসক্রাইব করেন এটা ফার্মা কোম্পানি বানায়, তাই তো? এবং এই ফার্মা কোম্পানির ছাড়া সরকারি স্বাস্থ্য বিভাগ চলবেই না। তো এখন যেটা দেখা যাচ্ছে যে নতুন বিশ্ব ব্যবস্থায় বেসরকারিকরণের গতি বেড়েছে শিক্ষাক্ষেত্রে। আমি আগের ভিডিওতে বলেছি যেভাবে শিক্ষাকে তুলে দেওয়া হচ্ছে শিক্ষক নিয়োগ না করে, এবং শিক্ষকদেরকে ঘুষখোর দুর্নীতি পরায়ণ বলে মানুষের আস্থা ধ্বংস করে দেওয়া, অভিভাবকরা যাতে করে সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নেন, ঘটিবাটি বিক্রি করেও যাতে করে বেসরকারি স্কুলে ভর্তি করেন, একই কায়দায়। তবে সূত্রপাত করেছিল কিন্তু 34 বছরের সরকার, বামফ্রন্ট। মনে আছে প্রাথমিক থেকে ইংরেজি তুলে দিয়েছিল কী জন্য? মাতৃভাষা মাতৃদুগ্ধের জন্য? না না না, যাতে করে তখন থেকেই বেসরকারি স্কুলের রমরমাটা বাড়ানো যায়, কারণ তারা তাদের সন্তান সন্ততিদের কিন্তু ইংলিশ মিডিয়ামেই পড়িয়েছিলেন। আমি কিন্তু এই ইংলিশির ব্রিটিশ হ্যাংওভারের পক্ষে কথা বলছি না। মাতৃভাষাকে মাধ্যম করেও একটা জাতি যথেষ্ট উন্নতি করতে পারে, তার উদাহরণ জাপান। আমি ষড়যন্ত্রটা বোঝানোর জন্য বেসরকারিকরণের যে কর্মসূচি বহু আগেই শুরু হয়েছিল সেটার উদাহরণ হিসেবে কথাটা বললাম মাত্র। তো যাই হোক, তাহলে একই রকমভাবে এই যে প্রায় 34-37 দিন ধরে কর্মবিরতি চলছে এবং তাদের এখন লাইভ স্ট্রিমিংয়ের কথা মনে হচ্ছে, চাপানুতর চলছে তাদের স্বচ্ছতা বোঝানোর জন্য। তো উদ্দেশ্য হচ্ছে সরকারি চিকিৎসা ব্যবস্থাকে লাটে তোলা। ইতিমধ্যে আপনারা খবরে পেয়ে গেছেন, মানুষের কাছেও খবর পৌঁছচ্ছে যে সন্দীপ ঘোষ যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি নাকি পয়সার বিনিময়ে উত্তর লিখে দিতেন ডাক্তারদের, অর্থাৎ সাদা খাতা জমা দিয়ে সব ডাক্তার হয়েছেন। অর্থাৎ সরকারি কলেজে MBBS পড়ার ব্যাপারটাকে মানুষ আর যাতে করে মান্যতা না দেয়, গুরুত্ব না দেয়, সন্দেহ করে, সেই ক্ষেত্র কিন্তু প্রস্তুত হয়ে গেছে। মর্গ থেকে মৃতদেহ ময়নাতদন্ত ঠিকঠাক হতো না, বিভিন্ন জায়গায় নাকি পাঠানো হতো। অথচ করোনাকালে ধাপার মাঠে ছুঁয়ে দেওয়ার আগে কত ডেড বডির কত অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়ে গেছে, কিডনি থেকে শুরু করে বিভিন্ন ভাইটাল অর্গানস, এ নিয়েও অনেক কথা উঠেছিল সেই সময়। সেটা নিয়ে কিন্তু এই ফার্মা কোম্পানির দালাল ডাক্তাররা কিছু বলেন না। বলেন কি? বলেন না, বলবেনও না। যাই হোক, তাহলে এই যে একটা ডামাডোল চলছে, যেটা আমি বহু আগেই বলেছি এটা চলতে থাকবে। মাননীয়া দেখুন কি সুন্দর কুর্নিশ করছেন, গাড়ি বাস পাঠাচ্ছেন, কেন? উপায় কি? প্রভুরা বলেছে তো। এখানে কি উনি হাই হ্যান্ডেডনেস দেখাতে পারবেন, কঠোরতা দেখাতে পারবেন? পারেননি। সিঙ্গুরের ক্ষেত্রে বুদ্ধদেব বাবুও কঠোরতা দেখাতে পারেননি। প্রভুরা বলেছেন, প্রভুদের কথা চলতে হয়, শুনতে হয়। ফান্ডিং তারাই করেন, রাজনৈতিক দলকে ফান্ডিং তারাই করেন। আর ফার্মা কোম্পানি তো এখন সবচেয়ে শক্তিশালী। করোনা আবহে আহামরি আবহে একটির পর একটি আসছে, দেখতেই পাচ্ছেন। তাই এই যে ডামাডোল, এবার দেখুন আরেকটা খেয়াল হচ্ছে, সরকার ক্ষতিপূরণ দিতে চাইছে যারা এই চিকিৎসকদের কর্মবিরতিকরণের চিকিৎসার অভাবে মারা গেছে। কি খেলা দেখুন, তাই তো। আবার কোনো রোগী দেখা যাচ্ছে তিনি প্রত্যাখ্যান করছেন যে না, আমার প্রিয়জন, আমার আত্মীয় চিকিৎসক ঠিকঠাকই হয়েছে, সরকারি হাসপাতালে ঠিকঠাকই হয়েছে, ওই জন্য মারা যায়নি, তাই আমি ক্ষতিপূরণ নেব না। তাই না? কি সুন্দর আদর্শবান না, মহৎ কথাবার্তা। কিন্তু বাস্তবটা কি বলে? সত্যি কি সরকারি চিকিৎসা ব্যবস্থার ডামাডোল তৈরি হয়নি? এই চাপানুতর দিয়ে বাস্তবটা কি ঢেকে ফেলা যাবে? আসুন আমরা দেখে নিই তথ্য কী বলছে। আমাদের দেশে রেজিস্টার্ড, যদি আমরা মডার্ন মেডিসিন অ্যালোপ্যাথিক প্র্যাকটিশনার ধরি, তাহলে 834 জন পিছু একজন ডাক্তার আছে। 834 জন পিছু একজন ডাক্তার, সমস্ত মিলিয়ে। আর যদি আমরা সরকারি চিকিৎসক ধরি, মানে সরকারি হাসপাতালের চিকিৎসক বা সরকারি স্বাস্থ্যকেন্দ্র, মানে সরকারি বেতনভোগ চিকিৎসক যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে 10,926 জন পিছু একজন ডাক্তার। আরেকবার বলি সংখ্যাটা, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। 10,926 জন, অর্থাৎ প্রায় 11,000 মানুষ পিছু একজন করে সরকারি ডাক্তার। তাহলে এই যে কর্মবিরতি চলছে, এমনিতে যদি এই অবস্থা হয়ে থাকে, বাস্তব চিত্র, কর্মবিরতির আগে আন্দোলনের আগে
তাহলে এখন কি অবস্থা হতে পারে বোঝার জন্য কি আমাদের রকেট বিজ্ঞানী হতে হবে, নাকি ফেসবুকের চাপানুতর দেখে অ্যাপোলজি দেখে আমাদের বুঝতে হবে? এ বলছে যে না না দারুণ চিকিৎসা করছেন সিনিয়র ডাক্তাররা, ও বলছে না না হচ্ছে না। আসল সত্যটা দরকার নেই, নিজে গিয়ে এই পরিসংখ্যানটা দিয়ে মাথায় একটু ভাবুন যে 11,000 মানুষ পিছু যদি গোটা দেশের একজন ডাক্তার থাকে, সরকারি ডাক্তার, তাহলে বর্তমানে ইকুয়েশনটা কোথায় দাঁড়াতে পারে যখন এই রকম কর্মবিরতি চলতে থাকে। বেসরকারি হাসপাতালে আমরা আগের খবরে দেখেছি এটা বাড়তে বাড়তে 40% থেকে 50% ছাড়িয়ে গেছে মুনাফাবাজি, কারণ মানুষ এখন সেখানে পাচ্ছে না, পরিষেবা পাচ্ছে না। এমন করেই আমাদের ব্রেন ওয়াশটা করা হয়েছে যে আমরা ভেবেই নিয়েছি ওষুধ ছাড়া মানুষ বাঁচে না, ওষুধ খেতেই হবে, এটাও আমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর তাই একদিকে লাইভ স্ট্রিমিংয়ে স্বচ্ছতা মানুষকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, অপরদিকে ফার্মা কোম্পানির ওষুধ ছাড়া মানুষ বাঁচে না, ওষুধ খেতেই হবে। অথচ উইলিয়াম অসলারের মতো বিজ্ঞানী চিকিৎসক আর হিপোক্রেটিস তো বহু আগেই বলে গেছেন যে ওষুধ যত মানুষ যাতে না খায় সেই চেষ্টা করা। অসলার তো পরিষ্কার বলেছেন ডাক্তারদের প্রথম কর্তব্য হচ্ছে মানুষকে বোঝানো তারা যেন ওষুধ না খান, কিন্তু ওটা করলে তো ফার্মা কোম্পানির মুনাফাবাজি, জায়নিস মুনাফাবাজি চলবে না। তাই সেই সত্যটা আমাদের সামনে আসে না, আনা হয় না। ডাক্তারের কাছে ওষুধ দেওয়া নয়, মানুষকে খাদ্য থেকে শুরু করে সঠিক জীবনযাপনের জ্ঞান দেওয়া, যাতে করে তার ওষুধের দরকারই না পড়ে। খাদ্যই তো ঔষধ। আমি যেমন অনেকে প্রশ্ন করেছেন ইনবক্সে বা অনেকে কমেন্ট, সবার উত্তর দিতে পারছি না। আমি কোনো ওষুধ খাই না, কোনো প্যাথিই খাই না। কেন বলুন তো? আমি আগেও বলেছি, পরে বিস্তারিত ভিডিও করব, আমি সেলফ কিওরে বিশ্বাস করি। হিউম্যান বডির একটা সেলফ কিওর মেকানিজম আছে, এটা অ্যাস্টোনিশিং, মিরাকিউলাস বলতে পারেন। শরীর নিজের রোগ নিজে সারিয়ে নেয়। আমরা ধৈর্য ধরতে পারি না, তাই আমার কি অসুখ বিসুখ হয় না? হয়, নিজেই সেরে যায়, একটু সময় দিতে হয়। বহু নমুনা আছে আমার জীবনে। তাহলে আপনি অসুখ হলে জ্বর সর্দি কাশি যাই হোক না কেন, ব্যথা, যদি আপনি শরীরকে সময় দেন, আপনার 99.99% আপনি শিওর থাকতে পারেন যে আপনি নিজেই ভালো হয়ে যাবেন। কারণ সেলফ কিওর মেকানিজমে এই এত পার্সেন্টেজ রোগ শরীর নিজেই সারাতে পারে, আমরা সময় দিই না। তার জন্য মুনাফাবাজরা বসে থাকে। কি ভাবছেন? অবাক হচ্ছেন? ভাবলেই বুঝতে পারবেন প্রকৃতি আমাদের একটি ইমিউন সিস্টেম দিয়ে পাঠায়। ইমিউন সিস্টেম, অনাক্রম্যতা, প্রকৃতি সবচেয়ে বড় চিকিৎসক, বিজ্ঞানী। ওটা থাকলে আপনার মনে হচ্ছে ওষুধ কাজ করছে, ওটা না থাকলে ওষুধ কাজ করে না। তাহলে আমাদের এই যে বিজ্ঞানী, ফার্মা কোম্পানির দালালেরা এবং এই যে দলগুলো, তারা তাদের লেখাপড়ায় খবরে ওই ইমিউনিটি শব্দটাই থাকে না। মানে ইমিউনিটি যে আমাদের মধ্যে আছে, জন্মপ্রদত্ত, প্রকৃতি পাঠিয়েছে আমাদেরকে বেঁচে থাকার জন্য, সেটাকে পুরো ড্রেনে, নর্দমায় পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে মানুষের ইমিউনিটি বলে কিছুই নেই, ওষুধ খেয়েই মানুষ বেঁচে আছে। এমন একটা ব্রেন ওয়াশ ফর্মুলা মানুষের মধ্যে, চিন্তাভাবনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে বেরিয়ে আসুন। তো যাই হোক, তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন শরীরের কি অদ্ভুত ক্ষমতা আছে। পরেই নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও করার ইচ্ছে আছে। সবাই তো আর ইংরেজি পড়ে টার্মগুলো ঠিকঠাক অ্যানালাইজ করতে পারেন না, দরকার নেই, নিজের পর্যবেক্ষণ দিয়েও বোঝা যায়। ইংরেজি জানতে হবে তা কোনো মানে নেই, আমি সেটা বিশ্বাস করি না। তো যাই হোক, এবার যেটা বিষয়, তাহলে এই লাইভ স্ট্রিমিংয়ের গল্পটা কেন? স্বচ্ছতা আনা, দেখানোর জন্য যে আমরা কত
মাননীয়ও রাজি হবেন না, এটা জানা কথা। ওরা বলবে, এটা বলবে, এই চাপানো তো চলতে থাকবে, চাপানোবো চলতে থাকবে। এরভাবে আবার মহামিছিলের ডাক দেওয়া হবে, নার্সরা আন্দোলনে সামিল হবে। ইতিমধ্যেই জেনে গেছেন অনেক জায়গায় নার্সরাও আন্দোলনে সামিল হচ্ছে, সরকারি নার্সরা। এইভাবে সরকারি ব্যবস্থাকে ডামাডোলে পাঠানোর পরে বেসরকারিকরণের টার্গেট সম্পূর্ণ হলেই এই আন্দোলন আবার প্যাভিলিয়নে ফিরে যাবে। আর বিচার ওটা হবে না। নির্যাতিতার বিচারটা কি হবে বহু আগেই বলেছি। সব তো লোপাট, সবাই মিলে লোপাট করেছে। আসল লক্ষ্য তো বেসরকারিকরণ আর লাইভ স্ট্রিমিং। আচ্ছা, আমার একটা আইডিয়া এলো মাথায়। আচ্ছা, হোক, তাহলে হয়ে যাক না, সবারই হোক। এই যেমন ধরুন ফার্মা কোম্পানির বড় বড় ডাক্তারের কাছে যখন এমআররা যায়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের সঙ্গে যে কথোপকথন হয় ওষুধ নিয়ে, সেলস নিয়ে, প্রেসক্রিপশন নিয়ে, সেটাও লাইভ স্ট্রিমিং হোক, দারুণ হবে। এবং বড় বড় সব হাসপাতালে সব রয়েছে, বেসরকারি সরকারি যাই হোক না কেন, যারা মহান দেবতা হয়ে গেছেন, আন্দোলনের মুখ হয়ে উঠেছেন, তাদের যে ট্রানজ্যাকশানগুলো হয় রোগীদের সাথে, কথোপকথন থেকে শুরু করে এই সমস্ত কিছু, এবং যারা এক্সিকিউটিভ আছেন সেখানে তাদের সঙ্গে যে কনভারসেশন হয়, যে মিটিংগুলো হয় টার্গেট নিয়ে, এই হাসপাতালের সামনের বছরে কত রেভিনিউ জেনারেট করতে হবে তার যে মিটিং, জেনারেল বডি মিটিং যেগুলো হয়, টার্গেট থাকে তো, ওরে বাবা, সেগুলো লাইভ স্ট্রিমিং হোক না কেন। সেগুলো লাইভ স্ট্রিমিং হলে তো ওগুলো বলবে না, ওগুলো বলা হয় না, ওগুলো বলতে নেই, ওগুলো সাধারণ মানুষের আড়ালে হতে থাকে, আর মানুষ বারবার করে মুরগি হতে থাকে। যাই হোক, শেষ মুহূর্তে চলে এসেছি। আরও একবার বলি, শুধু ভাবুন, আমি বলছি বলে নয়, পয়েন্টগুলো ভাবুন, প্রশ্ন করুন, সুস্থ রাখুন নিজেকে। প্রকৃতি আপনাকে ইউনিক বানিয়েছে, আমি প্রত্যেকে ইউনিক। কারো বায়োমেট্রিক কারোর সাথে মেলে না, তাই আধার কার্ডের এই যে এইটা এবং চোখ বায়োমেট্রিক। তো আমরা তো প্রত্যেকে ভিন্ন ভিন্ন। পৃথিবীতে যদি এখন 800 কোটি মানুষ থাকে, তো আমরা যদি ধরে নেই প্রত্যেকে আমরা ইউনিক। আমরা কিন্তু কেউ বিশেষ নই, আমরা কেউ সেলিব্রিটি নই, ওরা সেলিব্রিটি বানায়। আমরা সবাই অমৃতের পুত্র, প্রত্যেকে ইউনিক, কেউ কারো মতো নয়। বায়োমেট্রিক। এবং পৃথিবীতে যারা জন্মেছে মানুষ এখনও পর্যন্ত, মরে গেছে কোটি কোটি, তাদেরও বায়োমেট্রিক ভিন্ন। অথচ আমাদের ওষুধ ভৌটা এক। কেন? আমাদের জিন আলাদা, বায়োমেট্রিক আলাদা, ভেরিয়েশন আছে। ডিএনএ টেস্টে ধরা পড়ে যায় অপরাধে, সেটা আলাদা। কিন্তু ভৌ নিলে যে আমাদের এই শরীরে সবার ভালো হবে না, সবাই ভালো থাকবে, সবার শরীর তো এক নয়। তাই এত মানুষের মৃত্যু, অসুস্থতা, কই সেটা নিয়ে তখন তো আলাদা আলাদা থেরাপির কথা বলা হয় না, ইউনিভার্সাল ভৌভের কথা বলা হয়। কেন? প্রকৃতির যে বায়োমেট্রিক, সেটাকে ওরা ব্যবহার করে নিজেদের ধান্দাবাজি করছে, টোটাল কন্ট্রোল করছে, আমাদের নিয়ন্ত্রণ করছে। আর প্রকৃতির শিক্ষাটাকেই আমরা অগ্রাহ্য করছি, আমরা বোঝার চেষ্টা করছি না, আমরা ফাঁদে পড়ে যাচ্ছি। আর এই লাইভ স্ট্রিমিংয়ে লোকে লাফালাফি করছে, এই তো কত সৎ, এই তো কত সৎ এই চিকিৎসকেরা। আর শাসকও তো জানে আসল উদ্দেশ্যটা কি, চাপানুতর চলছে, গাড়ি পাঠাচ্ছে, বাস পাঠাচ্ছে, কর্নিশ করছে। দারুণ দারুণ খেলা জমে গেছে। তবে আমার ব্যক্তিগত কোনো দুঃখ নেই, কারণ কি, যে স্বাস্থ্য ব্যবস্থা ওরা তৈরি করেছে সরকারি ব্রেন ওয়াশ করার জন্য, মানুষকে ফার্মা কোম্পানির প্রতি, গরিব মানুষকেও তাদের অন্ধবিশ্বাসে রূপান্তরিত করবার জন্য, সেটাই তারাই ভাঙছে, যাতে করে এবার এই অন্ধবিশ্বাসটাকে সরকারি থেকে বেসরকারিতে ট্রান্সফার করে নিয়ে মুনাফাটাকে বাড়ানো যায়, টোটাল কন্ট্রোল কায়েম করা যায়। তো আমার বিশ্বাস এর শুভ দিক আছে। ইউরোপ আমেরিকায় যেমন মানুষ এখন প্রকৃতির দিকে ফিরছে, ফার্মা কোম্পানিকে পদাঘাত করে, আমি এই ভিডিওতেই বলেছি, তেমন করে আমাদের দেশেও এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এটা আগামীতে আমাদের সংখ্যাটা আরও বাড়বে, আমি আশাবাদী।
তাই ধ্বংসস্তূপের মধ্যেও এই যে একটা আবহ, তার মধ্যে থেকেও আমি সবুজের উন্মেষ দেখতে পাচ্ছি। আমরা প্রকৃতির কাছে আবার ফিরে যাব একে একে, একসাথে নয়, একে একে। সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন।